হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবি কনস্টেবল বলো, তার সাথে কেপি কনস্টেবল বলো, এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে। তো এর আগেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল। তো সেগুলো যদি তুমি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। তার জন্য স্পেশাল করে তোমাদের জন্য প্লেলিস্ট বানানো রয়েছে। তো সেই প্লেলিস্ট ধরে তোমরা কিন্তু অবশ্যই সমস্ত মক টেস্টগুলো দিয়ে রাখবে, কারণ পরীক্ষায় খাতায় কিন্তু প্রচুর কাজে দেবে, কারণ এরকম ধরনের কোশ্চেনই তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নেবে একবার করে, এতে করে নিজেকে যাচাই করতে পারবে তোমার প্রস্তুতি কতটা হয়েছে জেনারেল নলেজের ওপর। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? তো এই বাদ্যযন্ত্র, এটা কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখান থেকে কিন্তু প্রত্যেকবার একটা না একটা কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে। তো বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ব্যক্তিগুলি আমরা অবশ্যই দেখে রাখবো। তো এখানে দেখো, সানাইয়ের সাথে যুক্ত হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান। গুরুত্বপূর্ণ একটি নাম হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান। তো ইনি সানাইয়ের সাথে যুক্ত। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, একটা মডারেট লেভেলের কোশ্চেন রয়েছে। দেখো, ভারতের মোট শাস্ত্রীয় ভাষার সংখ্যা কত? ভারতের মোট শাস্ত্রীয় ভাষার সংখ্যা কতগুলি রয়েছে? তো ভারতের মোট শাস্ত্রীয় ভাষার সংখ্যা হচ্ছে 6টি, এবং এই 6টি ভাষাকে কি তামিল, সংস্কৃত, কন্নড়, তেলুগু, মালায়ালাম এবং উড়িয়া, এই 6টি হচ্ছে ভারতের শাস্ত্রীয় ভাষা। চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এনেছিল, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে শারদ সম্রাট নামে পরিচিত? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে শারদ সম্রাট নামে পরিচিত? তো শারদ সম্রাট বলা হয় আমজাদ আলী খানকে। আমজাদ আলী খানকে শারদ সম্রাট বলা হয়। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে, এই আমজাদ আলী খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তখন কিন্তু উত্তর হয়ে যাবে শারদের সাথে যুক্ত তিনি। চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এনেছে, ভারতের কোঙ্কণ উপকূল এবং করমণ্ডল উপকূল কোথায় অবস্থিত? ভারতের কোঙ্কণ উপকূল এবং করমণ্ডল উপকূল কোথায় অবস্থিত? তো ভারতের কোঙ্কণ এবং করমণ্ডল উপকূল হচ্ছে পশ্চিম এবং পূর্বঘাট পর্বতমালা বরাবর রয়েছে এই কোঙ্কণ এবং করমণ্ডল উপকূল। চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এনেছে 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের প্রাচীনতম বাঁধ? ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে, ভারতের প্রাচীনতম বাঁধ হচ্ছে কাল্লানাই বাঁধ। কাল্লানাই বাঁধ এটি হচ্ছে ভারতের প্রাচীনতম বাঁধ, এবং এটি অবস্থিত তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু রাজ্যে অবস্থিত কাবেরী নদীর ওপর এই কাল্লানাই বাঁধটি অবস্থিত, যেটি ভারতের প্রাচীনতম বাঁধ। এটা চোল রাজারা কারিকল নির্মাণ করেছে। চোল রাজা কারিকল নির্মাণ করেছিল এমনটা কিন্তু জানা যায়, এবং এর নির্মাণকাল যদি বলা হয় তাহলে তোমরা বলতে পারো 120 থেকে 100 খ্রিস্টাব্দের মধ্যে এটা তৈরি হয়েছিল, এমনটা কিন্তু অনুমান করা হয়। 120 থেকে 100 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালের মধ্যে এই কাল্লানাই বাঁধ নির্মাণ করা হয়েছিল, এবং এটা মনে করা হয় যে চোল রাজা কারিকল এটা নির্মাণ করেছিল। এটাও কিন্তু পরীক্ষায় আসছে বারবার, এবং এটা কিন্তু পরবর্তীতে ইংরেজরা আবার নতুন করে সংস্কার করে এটা ভালো করে তৈরি করে 19 শতকের দিকে। তো চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো, তারা আমাদের এই পিডিএফ দুটি সংগ্রহ করতে পারো। স্পেশালি যারা ডাব্লিউপি কনস্টেবল অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো, তারা তো অবশ্যই আমাদের প্র্যাকটিস সেটটা নিয়ে এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও, কারণ তোমাদের পরীক্ষা আর বেশি দেরি নেই। মোটামুটি 3 থেকে 4টি মাস তোমাদের হাতের সময় রয়েছে। তো এখন থেকে তোমাদের কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের নতুন যে সিলেবাস 85 নম্বরের যে পরীক্ষা হবে, সেই সিলেবাস ভিত্তিক একদম তোমাদের সিলেবাসে যেমন কোশ্চেন হয় ঠিক সেরকমভাবে কোশ্চেন করে আমরা কিন্তু তোমাদের জন্য 55টি মডেল সেটের একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানে 16টি ফুল প্র্যাকটিস সেট, 85 নম্বরে ফুল 16টি প্র্যাকটিস সেট পেয়ে যাবে। 10টি ইংলিশের স্পেশাল প্র্যাকটিস সেট, 10টি স্পেশাল জিকের প্র্যাকটিস সেট রয়েছে, 10টি ম্যাথের স্পেশাল প্র্যাকটিস সেট রয়েছে, 10টি জিআই এর স্পেশাল প্র্যাকটিস সেট রয়েছে। এই সমস্ত নিয়ে তৈরি করা হয়েছে। তার সাথে
ডাব্লিউপি কনস্টেবল মেন 2019 এবং 20 কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে এখানে অ্যাড করে তোমাদের সাথে। তো এই সমস্ত কিছু তুমি পেয়ে যাচ্ছ মাত্র 80 টাকার বিনিময়ে। এই এত কম দামে কোথাও তোমরা কিন্তু এই রকম পিডিএফ তোমরা পাবে না, এটা গ্যারান্টি দিতে পারি। তো মাত্র 80 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমাদের এই প্র্যাকটিস সেটটি সংগ্রহ করতে পারো। তো এই প্র্যাকটিস সেটে রয়েছে তোমাদের 16টি ফুল প্র্যাকটিস সেট, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই 16টা প্র্যাকটিস সেট অবশ্যই তুমি প্র্যাকটিস করে যাবে। তোমাদেরকে অনুরোধ করব যারা এই প্র্যাকটিস সেটটা নেবে তারা কিন্তু কিছু ওএমআর শিট প্রিন্ট আউট করে নেবে। ওএমআর শিট প্রিন্ট আউট করে সময় ধরে প্র্যাকটিস করবে এবং পরবর্তীতে শুধু প্র্যাকটিস করলেই হবে না, কোন কোশ্চেনগুলো পারলে না সেই কোশ্চেন নিয়ে তুমি অ্যানালাইজ করবে, সেইগুলো তুমি দেখবে কোথায় তোমার খামতি রয়েছে, এরকমভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং সময় ধরে তুমি মোটামুটি প্রতি সানডে দাও বা দুদিন একদিন করে অন্তর অন্তর তুমি কিন্তু প্র্যাকটিস করো, যে কোনো প্র্যাকটিস সেট সেটা কিন্তু প্র্যাকটিস অবশ্যই তোমায় করে যেতে হবে। এবং অপরটি হচ্ছে আমাদের ডাব্লিউপি অ্যান্ড কেপি স্ক্যানার। তো ডাব্লিউপি অ্যান্ড কেপি স্ক্যানার, এই স্ক্যানার শব্দের সাথে অনেকেই পরিচিত রয়েছে যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দাও। তোমরা জানো যে স্ক্যানার কী জিনিস। স্ক্যানারে হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন অ্যান্সার পাই। তোমাদের ডাব্লিউপি কোনো স্ক্যানার হয় না, তো আমরা তোমাদের জন্য তৈরি করেছি এই ডাব্লিউপি অ্যান্ড কেপি স্ক্যানার। এখানে তোমরা পাবে 2011 থেকে 2024 পর্যন্ত যে সমস্ত পরীক্ষা আমাদের ডাব্লিউপি বোর্ড এবং কেপি বোর্ড নিয়েছে, সেই সমস্ত পরীক্ষার কোশ্চেন অ্যান্সারগুলো এক জায়গায় করে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, যেখানে মোটামুটি 3000-এর ওপর কিন্তু কোশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সলভ করে দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে। তো এইটাও কিন্তু তোমরা পাচ্ছ মাত্র 80 টাকার বিনিময়ে, মাত্র 80 টাকার বিনিময়ে এটাও পাচ্ছ। এবং এর ওপরেও কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়েছে। যদি তুমি একসাথে এই দুটো পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে তোমার প্রাইসটা পড়বে মাত্র 150 টাকা। মাত্র 150 টাকার বিনিময়ে তুমি দুটো পিডিএফ পেয়ে যাচ্ছ, যেখানে কিন্তু একটা পিডিএফই কিন্তু কেউ প্রোভাইড করে না, সেখানে আমরা দুটো পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করছি মাত্র 150 টাকার বিনিময়ে। শুধুমাত্র আমাদের খরচাটা তোলার জন্য এটা কিন্তু করতে হয়, আর কিছু খরচা তো রয়েই থাকে, বুঝতেই পারছো। তো সেরকম আমাদের ইনকাম নেই, তো সেই কারণে কিন্তু এই প্রাইসটা তোমাদের কাছ থেকে নেওয়া। তো এটা কিন্তু অবশ্যই নিয়ে তুমি ইচ্ছা করলে প্রিন্ট করতে পারবে, কারণ প্রত্যেকটা পিডিএফ আমরা A4 সাইজে তৈরি করেছি এবং খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তুমি চাইলে খুব সহজে প্রিন্ট করে কিন্তু পড়তে পারো। তো আমরা রিকমেন্ড করব তোমরা কিন্তু প্র্যাকটিস সেটটা প্রিন্ট করার দরকার নেই, কারণ অনেক খরচা হয়ে যাবে। তো সেখানে তোমার প্র্যাকটিস সেটটা অবশ্যই তুমি ভালোভাবে প্র্যাকটিস করো। তুমি চাইলে স্ক্যানারটা প্রিন্ট আউট করে নিতে পারো, কারণ স্ক্যানারটা কিন্তু সারা জীবনই কাজে লাগবে, কারণ এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেহেতু রয়েছে, তো এটা কিন্তু সারা জীবন কাজে লাগবে। তো তোমরা এই দুটো পিডিএফ অবশ্যই সংগ্রহ করে নেবে এবং এখন থেকে কিন্তু প্র্যাকটিস সেট শুরু করে দাও। তোমাদের বারংবার বলছি, হয় আমাদের প্র্যাকটিস সেট নিয়ে শুরু করো, অথবা তুমি বাজার থেকে যে কোনো প্র্যাকটিস সেট যদি তোমার কাছে থেকে থাকে সেটা কিন্তু নিয়ে অবশ্যই এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, কারণ এবার কিন্তু কম্পিটিশন ভীষণ হাই হতে চলেছে। তো পিছিয়ে পড়ে থাকলে হবে না, এখন থেকেই তোমার কিন্তু প্র্যাকটিস সেট শুরু করতে হবে। তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, কোল্লেরু হ্রদ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? কোল্লেরু হ্রদ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? তো কোল্লেরু হ্রদ এখানের মধ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে। তো আগে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের যে পিডিএফটা যারা সংগ্রহ করতে চাও তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অথবা তোমরা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারবে। তো এখান থেকে তোমরা বাই করে নিতে পারবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করার সুবিধা রয়েছে। তো চলো, তো এখানে আমরা দেখে নিলাম কোল্লেরু হ্রদ অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে, আমরা সকলেই জানি। তো হ্রদগুলো অবশ্যই দেখে রাখবো কোন রাজ্যে কোন হ্রদ অবস্থিত। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো। পরবর্তী প্রশ্ন দেখছো, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? গোবি মরুভূমি এটি কোথায় অবস্থিত? তো এখানে আমাদের অবস্থিত হচ্ছে, গোবি হচ্ছে মঙ্গোলিয়ায় অবস্থিত। এখানে প্রচুর কিন্তু ডাইনোসরের যে অস্থি সেগুলো কিন্তু পাওয়া গেছে এই গোবি মরুভূমি থেকে। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি পৃথিবীর দীর্ঘতম প্রণালী? নিম্নলিখিত কোনটি পৃথিবীর দীর্ঘতম প্রণালী? তো এখানে আমরা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মালাক্কা প্রণালী। তো মালাক্কা প্রণালী ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তো মালাক্কা প্রণালী ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে কিন্তু যুক্ত করেছে, এটা কিন্তু মনে রাখবে। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক? আমাদের জাতীয় পতাকার 3টি রং রয়েছে, সেই 3টি রঙের কিছু
প্রতীক রয়েছে বা কিছুর জন্য রয়েছে। তো সেই তার মধ্যে আমাদের জাতীয় পতাকার সবুজ রঙটি এটি হচ্ছে আমাদের মাটি এবং সমৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত সবুজ রঙটি। এর সাথে গেরুয়া রঙটি যেটা সাহসিকতার প্রতীক হিসাবে ব্যবহার করা হয়, সাদা রঙ সত্য এবং বিশুদ্ধতার প্রতীক হিসাবে ব্যবহার করা হয়, এবং তার সাথে দেখো সবুজ রঙটা তোমার বললাম মাটি এবং সমৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। আমাদের ভারতীয় পতাকা থেকে একটি কোশ্চেন আসছে, আমাদের ভারতীয় পতাকার প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত কত? প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:3 হচ্ছে প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত, এটা কিন্তু পরীক্ষায় আসে। তার সাথে আরও আসে যে আমাদের ভারতীয় পতাকার যে নকশা সেটি তৈরি করেছিল কে? তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে পিঙ্গালি ভেঙ্গাই। তিনি কিন্তু আমাদের ভারতীয় জাতীয় পতাকার নকশাটি তৈরি করেছিল। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল আমাদের WBP পরীক্ষায়। এবং এই যে ভারতের জাতীয় পতাকায় অশোক স্তম্ভ সেটা কিন্তু সারনাথের সিংহ রাজধানী থেকে কিন্তু নেওয়া হয়েছে। অশোকের যে রাজধানী ছিল সারনাথে, সেখান থেকে কিন্তু সংগ্রহ করা হয়েছে আমাদের অশোক যে স্তম্ভ সেটা কিন্তু নেওয়া হয়েছে। এবং আমাদের অশোক স্তম্ভে যে 24টি স্পোক রয়েছে, এটা কিন্তু অনেক সময় আসে যে আমাদের অশোক স্তম্ভে কতগুলো স্পোক রয়েছে। তো দেখবে 24টা স্পোক কিন্তু আমাদের অশোক স্তম্ভে রয়েছে। এগুলো কিন্তু আমাদের লক্ষ্য করে রাখতে হবে, এগুলো কিন্তু ভীষণ ভাইটাল পয়েন্ট। এগুলো আমাদের আসছে অনেক সময় পরীক্ষায়, তার সাথে ইন্টারভিউয়ে কিন্তু জিজ্ঞেস করতে পারে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। 10 নম্বর প্রশ্ন দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ লেখটি কেন জারি করা হয়? বন্দি প্রত্যক্ষীকরণ লেখটি জারি করা হয় কেন? তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশান এ, কোনো ব্যক্তিকে আদালতের সামনে হাজির করার জন্য। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি কোন দেশের থেকে গ্রহণ করা হয়েছে? গতদিন তোমাদের পড়িয়েছি কোথা থেকে কি সংগ্রহ করা হয়েছে আমাদের ভারতীয় সংবিধানে। তো এখানে দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা বলা হয়েছিল তোমাদেরকে যে রাশিয়া থেকে সংগ্রহ করা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি। তো এখানে রাশিয়া থেকে আমরা কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি গ্রহণ করেছি। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। 12 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে প্রাচীন ভারতের ঔষধ বিষয়ের সাথে যুক্ত ছিলেন বা অবদানকারী ছিলেন? তো ঔষধ বিষয়ের সাথে যুক্ত হচ্ছে চরক, তোমরা সকলেই জানো, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, কোন শিখ গুরু গুরুমুখী লিপির ধারণাটি প্রবর্তন করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভিভিআই করতে পারো এটা। তো গুরুমুখী এই লিপিটি ধারণাটি প্রবর্তন করেছেন গুরু অঙ্গদেব, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? বেশ কিছু সভা রয়েছে যেগুলো প্রতিষ্ঠাতা কে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। গুরুত্বপূর্ণ সভা, আন্দোলন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু পরীক্ষা আসছে আমাদের বারবার। তো তত্ত্ববোধিনী সভা আমরা জানি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছেন কত সালে? 1839 সালে। 1839 সালে তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করছেন। তত্ত্ববোধিনী সভা তিনি কিন্তু প্রতিষ্ঠা করছেন। এর সাথে আসে দেখবে আর্য সমাজ। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তার সাথে আসে রামকৃষ্ণ মিশন, এটি আমাদের স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিল। অভিনব ভারত ভি সরকার তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মীয় সভা রাজা রামমোহন রায়, গদর পার্টি লালা হরদয়াল। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন রামপ্রসাদ বিসমিল, এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল, মনে রাখবে। মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন আগা খান ও সলিমুল্লাহ। এই সমস্ত কিন্তু আসে পরীক্ষায়, তো অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে এগুলো। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। 15 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো 1947 সালে যখন স্বাধীনতা হচ্ছে তখন কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জেবি কৃপালিনী, এবং ইনার আগে কিন্তু ছিলেন জওহরলাল নেহরু। কিন্তু এটা তোমরা ভুল করে ফেলো না, ঠিক আছে? জওহরলাল নেহরু হবে না, এটা জেবি কৃপালিনী হবে। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন ভিটামিন সাধারণত বৃক্কতে তৈরি হয়? বৃক্কতে তৈরি হয় যে ভিটামিন সেটি হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি লক্ষ্য করা যায় বৃক্কতে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। 17 নম্বর প্রশ্ন দেখো, কোন গ্রন্থি মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণ করে? তো রক্তচাপ নিয়ন্ত্রণ করে একমাত্র গ্রন্থি হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, চোখের নিম্নলিখিত কোন ত্রুটি প্রতিকার হিসেবে রাইফোকাল লেন্স ব্যবহার করা হয়? রাইফোকাল লেন্স ব্যবহার করা হয় কোন ত্রুটি নিবারণের জন্য? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, পেস বায়োপিয়া। এটি নিবারণের জন্য রাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। তো এই পেস বায়োপিয়াটা কি?
এটি হচ্ছে এমন ত্রুটি যে কাছের এবং দূরের উভয় বস্তু স্পষ্টভাবে দেখা যায় না। এটি একটি বার্ধক্যজনিত রোগ এবং এটি বাসস্থানের ক্ষমতা হারানোর কারণ। তো এই রোগের মাধ্যমে আমরা কাছে বা দূরের কোনো বস্তুকেই কিন্তু দেখতে পাই না। এটা মোটামুটি তোমাদের বার্ধক্যজনিত রোগটা হয় এই কারণে। তো এখানে রাইফোকাল লেন্স কিন্তু ব্যবহার করা হয় এপ্রেস বায়োপিয়া রোগের জন্য। এর সাথে আমাদের আছে দেখবে মায়োপিয়া রোগ। এই মায়োপিয়া রোগ বা অল্প দৃষ্টি, মানুষের চোখ কাছের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না পরিষ্কারভাবে, সেখানে কিন্তু মায়োপিয়া রোগ হয়। সেই মায়োপিয়া রোগের জন্য আমরা ব্যবহার করে থাকি অবতল লেন্স। এটা কিন্তু পরীক্ষায় ভীষণ গুরুত্বপূর্ণ এবং অনেকবার এসছে মায়োপিয়া রোগটি। মায়োপিয়া রোগটি হচ্ছে অল্প দৃষ্টি, যেখানে কাছের বস্তু তো দেখতে পাওয়া যায় কিন্তু দূরের বস্তু পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় না, সেই জন্য কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয়। আর একটা হয় যে দূরদৃষ্টি রোগ, যেটা হাইপার মেট্রোপিয়া বলা হয়। যে রোগটাকে হাইপার মেট্রোপিয়া রোগের কী হয়, মানুষের চোখ দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু কাছের বস্তু পরিষ্কারভাবে দেখতে পায় না। এই দূরদৃষ্টি রোগে মানুষের চোখ মানে দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের যে বস্তু সেটা পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় না, সেইখানে কিন্তু উত্তল লেন্স ব্যবহার করা হয়। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। এবার পরবর্তী প্রশ্নটি হচ্ছে 19 নম্বর প্রশ্ন। পেশির ব্যথার চিকিৎসা কোন বিকিরণটি ব্যবহৃত হয়? পেশি ব্যথায় চিকিৎসার জন্য কোন বিকিরণটি ব্যবহার করা হয়? তো পেশি ব্যথায় ব্যবহৃত হয় অবলোহিত বা ইনফ্রারেড রশ্মি। ইনফ্রারেড রশ্মি ব্যবহৃত হয় পেশি ব্যথা চিকিৎসার জন্য। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো। পদার্থের পঞ্চম অবস্থা কি? পদার্থের দেখো 4টি অবস্থা মূলত আমরা লক্ষ্য করতে পারি। প্রধানত 3টি, সেটা হচ্ছে কঠিন, তারপরে তরল, তারপরে হচ্ছে গ্যাসীয়, এবং চতুর্থতম যে অবস্থান সেটি হচ্ছে প্লাজমা, এবং পঞ্চমতম অবস্থান একটি আছে সেটি হচ্ছে বোস আইনস্টাইন কনডেন্সড। এটি হচ্ছে পদার্থের পঞ্চম অবস্থান, ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমরা মূলত 4টি জেনে থাকি, কিন্তু পদার্থের পঞ্চম অবস্থাটি হচ্ছে এটা বোস আইনস্টাইন কনডেন্সড। এটি হচ্ছে পদার্থের পঞ্চম অবস্থা। ঠিক আছে, চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভটি কোথায় অবস্থিত? তো বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, যার মধ্যে হচ্ছে নকরেক। এই নকরেক জাতীয় বায়োস্ফিয়ার রিজার্ভটি রয়েছে মেঘালয় রাজ্যে অবস্থিত। এর সাথে দেখো নীলগিরি একটা রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এটা তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এই সমস্ত জায়গার জুড়ে রয়েছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটি। এবং মান্নার উপসাগর তামিলনাড়ুতে রয়েছে। সুন্দরবন আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। তারপরে পাঁচমারি মধ্যপ্রদেশে রয়েছে, কাঞ্চনজঙ্ঘা সিকিমে রয়েছে, কচ্ছের রন রয়েছে গুজরাটে, পান্না রয়েছে মধ্যপ্রদেশে, এর সাথে মানস আসামে, সিমলিপাল উড়িষ্যা, নন্দদেবী উত্তরাখণ্ড, এই সমস্ত কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ, যেগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। তো আমাদের লিস্টগুলো একটু মুখস্থ করে রাখতে হবে, দেখে রাখতে হবে, তাহলে কিন্তু মনে থাকবে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। 22 নম্বর প্রশ্ন দেখো। প্রসেসরের চিপ গতি কিসের পরিমাপ করা হয়? প্রসেসরে যে কম্পিউটারের প্রসেসর থাকে, সেই প্রসেসরের চিপের গতি কিসের পরিমাপ করা হয়? তো এখানে মেগাহার্টজের মাধ্যমে এটা পরিমাপ করা হয়। এত মেগাহার্টজ বলে না, এত মেগাহার্টজ প্রসেসর, অত মেগাহার্টজ প্রসেসর, এরকমভাবে কিন্তু পরিমাপ করা হয়ে থাকে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। 23 নম্বর প্রশ্ন দেখো। পারধাউনি কোন সম্প্রদায়ের জনপ্রিয় নৃত্যশিল্প? পারধাউনি কোন সম্প্রদায়ের জনপ্রিয় নৃত্যশৈল? তো এই পারধাউনি এক ধরনের উপজাতি। তো এরা মূলত আমাদের ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এই সমস্ত এলাকা জুড়ে বসবাস করে এরা। তো এই পারধাউনি যে সম্প্রদায়ের জনপ্রিয় নৃত্য সেটা হচ্ছে বাইগা সম্প্রদায়। এরা কিন্তু আমাদের বাস করে ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এই সমস্ত এলাকায়। তাদের একটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় নৃত্যশৈলী হচ্ছে পারধাউনি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। 24 নম্বর প্রশ্ন দেখো। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 অনুযায়ী ভারতের স্থান কততম? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী 2024-এর অনুযায়ী ভারতের স্থান কততম? তো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী আমাদের ভারতের স্থান বর্তমানে হচ্ছে 126তম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটি আজকের শেষ প্রশ্ন। 2024 সালে প্রধান চরিত্রে অস্কারের সেরা অভিনেত্রী কে জিতেছেন? সেরা অভিনেত্রী যে তকমাটি সেটা জিতেছে কে? তো
তো 2024 সালে প্রধান চরিত্রে অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছে আমাদের এমা স্টোন। তিনি কিন্তু সেরা অভিনেত্রীর পুরস্কারটি জয়লাভ করেছে। তিনি পিওর থিংস নামে যে মুভি সেখানে কিন্তু কাজ করে এই অভিনেত্রীর পুরস্কারটা তিনি জিতেছে। তো এবার দেখো 2024-এর অস্কারের লিস্টটা একটু দিয়ে দিয়েছি তোমাদের কাছে। সেটা হচ্ছে দেখো এই চারটি মোটামুটি ইম্পর্টেন্ট। সেরা ছবি সেটা হচ্ছে ওপেনহাইমার, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সেরা পরিচালক হচ্ছে ক্রিস্টোফার নোলান, ওপেনহাইমারের জন্যই তিনি কিন্তু এই পুরস্কার পেয়েছে। সেরা অভিনেতা সিলিয়ান মার্ফি, তিনি ওপেনহাইমারের জন্য এই পুরস্কার পেয়েছেন। এবং সেরা অভিনেত্রী এমা স্টোন পিওর থিংস এই মুভির জন্য তিনি কিন্তু এই পুরস্কার পেয়েছেন। তো এই চারটি তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে বা দেখে রাখবে। অবশ্যই এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স, তো দেখে রাখবে। এছাড়াও আরও লিস্ট রয়েছে, অনেক লম্বা লিস্ট, সেগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয় আমাদের কনস্টেবল যেহেতু, সেক্ষেত্রে এইগুলোই মোটামুটি সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী এবং সেরা অভিনেতা, এই চারটির ওপর থেকে কিন্তু কোশ্চেন আসে। চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেবো, যেটা তোমাদের হোমওয়ার্ক রয়েছে। প্রাচীনকালের শ্রেষ্ঠ আইন পরামর্শদাতা ছিলেন কে? প্রাচীনকালের শ্রেষ্ঠ আইনি পরামর্শদাতা কে ছিলেন? তো এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। তো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং যে এই আমরা 25টা মতো কোশ্চেন করলাম, সেই 25টা কোশ্চেনে কতগুলি তোমার ঠিক হলো, কতগুলি ভুল হলো, সেটা জানাতে ভুলো না। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না যেন ভিডিওটি কেমন লাগলো। এবং যারা এই পিডিএফটি আমাদের সংগ্রহ করতে চাও, অর্থাৎ WBN কেপি স্ক্যানার এবং প্র্যাকটিস সেট যারা সংগ্রহ করতে চাও, তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো আগেই। অবশ্যই হোয়াটসঅ্যাপ থেকে বাই করে নেবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ দুটো পিডিএফ তোমাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করেছি আমরা। সমস্ত কিছু দিয়ে আমরা চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণে একটা ভালো পিডিএফ তোমাদের প্রোভাইড করার জন্য। তো তোমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে পিডিএফগুলির যে মান কতটা, মানে কোশ্চেনের মান কতটা রাখা হয়েছে। মোটামুটি কিছু ইজিও দেওয়া রয়েছে, কিছু মডারেট দেওয়া আছে, কিছু কঠিন কোশ্চেনও দেওয়া রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু কোশ্চেন তোমাদের তৈরি করা হয়েছে। তো অবশ্যই তোমরা প্র্যাকটিস সেটটি এখন থেকে নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও, কারণ পরীক্ষার আগে প্র্যাকটিস করে তেমন কিছু হবে না। কারণ এখন থেকে যদি প্র্যাকটিস করো, তোমার বুঝতে পারবে তোমার খামতিটা কোথায় রয়েছে, সেগুলো কিন্তু তুমি এখন সলভ করতে পারবে। তখন পরীক্ষার আগে প্র্যাকটিস করে তখন তুমি সেটা কিন্তু আর মানে রিকভার করতে পারবে না, যে তোমার যেখানে খামতি রয়েছে সেখানে কিন্তু তুমি আর কাজ করতে পারবে না। তো এখন থেকে তোমাদেরকে বলবো প্র্যাকটিস শুরু করে দাও এবং প্রতিদিন প্র্যাকটিস করো, কিছু না কিছু প্র্যাকটিস করে যাও। আর তার সাথে ডেলি ম্যাথ, জিকে, জিআই, রিজনিং কোনোটাও বাদ দেবে না। যদি ইংলিশটা তুমি মোটামুটি যদি ইগনোর করতে চাও, যদি তোমার ভালো না লাগে, সেক্ষেত্রে ইগনোর করতে পারো, কারণ 10 নম্বর আছে, তাও মোটামুটি দেখে রাখবে। তবে এই 3টে সাবজেক্ট ম্যাথ, জিআই এবং তোমার যে জিকে, এই 3টি সাবজেক্ট তোমাকে কিন্তু ডেলি করতে হবে। ইংলিশটা মোটামুটি তোমার যদি কঠিন লাগে, সেক্ষেত্রে তোমাকে বলবো বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, অতটা তোমার কিন্তু মানে তুমি শিখতে পারবে না অত সহজে তাড়াতাড়ি, আমার যেটা মনে হয়। তো যেটা তোমার স্ট্রং পয়েন্ট আছে সেটার উপর আরও বেশি কাজ করো, ম্যাথের ওপর কাজ করো। ম্যাথ খুব দ্রুত শেখা যায়, ম্যাথ একটু ভালো করে বুঝলে তুমি কিন্তু ম্যাথ শিখতে পারবে। এবং তার সাথে রিজনিং কিন্তু খুব সহজভাবে শেখা যায়। তো এই 3টি সাবজেক্টের উপর তোমাকে টার্গেট বেশি রাখতে হবে। তবে ইংলিশটা একবারে অবহেলা করবে না, ইংলিশটাও মাঝে মাঝে কিন্তু দেখতে হবে। তো এই 4টি সাবজেক্টের উপর সমান কিন্তু ফোকাস করার চেষ্টা করো, তবে তুমি কিন্তু একটা সাকসেসের আশা দেখতে পারো। এবার কিন্তু কম্পিটিশন খুব বেশি হবে, কারণ একটি মাত্র পরীক্ষা রয়েছে তোমাদের কনস্টেবলের। তো তুমি বুঝতেই পারছো কতটা কম্পিটিশন হবে। সেক্ষেথে এখন থেকে কিন্তু সেই টার্গেট নিয়ে পড়াশোনা করো, যাতে তুমি সাকসেস হতে পারো। পরবর্তীতে কিন্তু আফসোস করে লাভ হবে না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।